আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। আয়নাঘর পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা। আয়নাঘর আওয়ামী সরকারের আইয়ামে জাহেলিয়াতের একটা নমুনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার 12ই ফেব্রুয়ারি আয়নাঘর নামে পরিচিত বিগত আওয়ামী সরকারের গোপন বন্দিশালা ও টর্চার সেল পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। এদিন আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টা বলেন, নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে রয়েছে এখানে। যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ? তিনি বলেন, যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে এখানে, তাদের ওর মুখে থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোন ব্যাখ্যা নেই। প্রধান উপদেষ্টা আরও বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। বিগত সরকার আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আমরা দেশের অবনতির চূড়ান্ত যে রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতীকছবি। শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে, শশী থারুর। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর। নয়াদিল্লিতে সোমবার 10ই ফেব্রুয়ারি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইনের প্রতিবেদনে শশী থারুরের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া যে, তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এ ধারণা দেওয়া উচিত যে, বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। শশী আরও বলেন, একটি নির্দিষ্ট দেশকে শাসন করবে, আপনি তা ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই। আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়, তবে একই সঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে গণঅভ্যুত্থানের নৃশংসতা চালিয়েছিল, জাতিসংঘ। জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল। বুধবার 12ই ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন এক প্রতিবেদনে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে হাইকমিশনার এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে 1400 জনেরও বেশি মানুষ হত্যা, 12 থেকে 13% ছিল শিশু। জাতিসংঘ। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীসমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর সংখ্যা জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের 44 জন কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সাথে জড়িত ছিল। হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো, আদালতে বললেন নাসা গ্রুপের চেয়ারম্যান। শেখ হাসিনার পাশে না থাকলে তার বড় ভাইয়ের মতো অবস্থা হতো বলে আদালতকে বলেছেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বুধবার 12ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ি থানার রিমান্ড শুনানিতে তিনি কথা বলেন। মুন্সিগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু। মুন্সিগঞ্জের বালিগাঁওয়ে গভীর রাতে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাহাবীর মিয়া নামে হেলপার ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছেন। মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে টঙ্গিবাড়ি লৌহজং সড়কের বালিগাঁও সেতুর কাছে এই ঘটনা ঘটে। নিহত সাহাবীর লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে। ধানমন্ডি 32 পোড়ানো প্রতিশোধেই আমার বাড়ি পোড়ানো হয়েছে, কাফি। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দাবি করছেন, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি পোড়ানোর ঘটনার প্রতিশোধ নিতেই তার বাড়ি পোড়ানো হয়েছে। বুধবার 12ই ফেব্রুয়ারি দুপুর 12টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রোজপাড়া গ্রামের নিজপোড়া ঘরের সামনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন কাফি। এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
ঢাবিতে চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি, জাপানিজ স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শপথে পুনর্বহালের দাবিতে বিভাগের কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছে তারা। বুধবার 12 ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের 11 তলায় বিভাগের শিক্ষক, অফিস ও শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেয় সম্মিলিত শিক্ষার্থীরা। পরে দরজায় পোস্টার সেঁটে দেন শিক্ষার্থীরা। পোস্টারে লেখা, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার শপথে পুনর্বহাল না করা অবধি টোটাল শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, শান্ত। দীর্ঘদিন ধরে আইসিসির ইভেন্টগুলো খেললেও এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। আইসিসির টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের শিরোপা জেতার কথা ভাবাও বিলাসিতা। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে দেশে হওয়া শেষ সংবাদ সম্মেলনে দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে বলে ঘোষণা দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টে এটিই বাংলাদেশের সেরা অর্জন। এবার সেমিফাইনাল নয়, টাইগার অধিনায়ক শান্ত বললেন, এবার ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আয়নাঘর, রহস্যময় বন্দিশালা থেকে উদ্ধার নির্যাতনের বিশেষ চেয়ার। আজ 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার দল আয়নাঘর পরিদর্শন করছেন। পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি বিশেষ ইলেকট্রিক শক চেয়ারের ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, এটি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত সার্জিসরা। 13তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের কাজ এগিয়ে নিচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষেই এই নতুন দল আত্মপ্রকাশ করতে পারে। এ দলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নতুন রাজনৈতিক দলের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। একাধিক সূত্র জানায়, আসন্ন নির্বাচনে যেসব আসন থেকে নির্বাচনে করতে পারেন ছাত্রনেতারা। রংপুর 4 আসনে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। পঞ্চগড় 1 আসনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কুমিল্লা 4 আসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নোয়াখালী 6 আসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। চট্টগ্রাম নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ হাসান আলী। নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান চেয়ে সিরাজদিখান থানা ঘেরাওয়ের পর হামলা ও ভাঙচুর। মুন্সিগঞ্জের সিরাজদিখানে 22 দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের সন্ধান চেয়ে বিক্ষুব্ধ সহপাঠী ও স্বজনেরা থানা ঘেরাও করে হামলা চালিয়েছেন। এ সময় সিরাজদিখান থানা ও থানা প্রাঙ্গণের পাশে অবস্থিত সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা পুলিশের গাড়িসহ 5টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বিক্ষোভ ও থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। নিখোঁজ রোমান শেখ উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে পাশের শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। 1 ভাই ও 2 বোনের মধ্যে রোমান শেখ সবার ছোট। সংসারের অভাবের কারণে রোমান পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত। গত 21 জানুয়ারি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে রোমান। ইসরায়েলে ফের আক্রমণ করতে প্রস্তুত হুথিরা। গাজায় পুনরায় শুরু করলে এবং যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতি না রাখলে ইসরায়েলের ওপর হামলা চালাতে প্রস্তুত ইয়েমেনের হুথিরা। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, আমাদের হাত ট্রিগারেই আছে। গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুরা যদি আবার উত্তেজনা সৃষ্টি করে, তবে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে প্রস্তুত। শেরপুরে বিদ্যুৎপৃষ্ঠে 2 জনের মৃত্যু। শেরপুরে সদর উপজেলায় ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ হারিয়েছেন 2 জন। বুধবার সকালে উপজেলার বাজিতকিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ছাত্তারকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে কৃষক মোহাম্মদ আকরাম হোসেন ও নাওভাঙ্গা গ্রামের সমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন। নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।